আজকে ছিল ডিএ মামলার শুনানি, কিন্তু বিশেষ কারণে আজকে সেই শুনানি মুলতবি করে দেওয়া হয়েছে। তো এই মামলার প্রথম থেকেই রয়েছেন যে বিশিষ্ট আইনজীবী এবং প্রাক্তন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমরা তার মুখোমুখি হয়েছি কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আজকে তো ডিএ মামলার যে শুনানি ছিল সেটা শেষ পর্যন্ত হলো না, এবং রাজ্য সরকারি কর্মচারীদের একটা বক্তব্য হচ্ছে যে কিছু অংশ তারা ডিএ পেয়েছে এবং কিছু অংশ এখনো পর্যন্ত ডিএ পায়নি। তো এবং সব থেকে বড় যেটা প্রশ্ন, যে গ্র্যান্ট ইন এড, এই গ্র্যান্ট ইন এডের নিয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিলেন সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল যে ডিএ দেওয়া হবে, কিন্তু তাও আজকে সরকার যে কমপ্লেন্স রিপোর্ট দিয়েছেন সেই কমপ্লেন্স রিপোর্টে যে 10 পাতা, সেখানে আলাদা করে আবার বলেছেন যে গ্র্যান্ট ইন এডেদের ডিএ দেওয়া হবে। তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পরে আবার কেন স্বীকার করতে হলো? সুপ্রিম কোর্টের কাছে ওরা যে কাঁদুনি গাইছিল তো, যে আমাদের টাকা যাবে, তখন সেক্ষেত্রে হিসেব দিয়েছে এত টাকা কেন লাগবে। শিক্ষক, শিক্ষা কর্মচারী, পুরসভা, যেসব জায়গায় সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হয়, সে তো ওরা নিজেরাই বলেছে ওখানে কান্নাকাটি করে। সরকারের মন্ত্রী পাল্টালে তো সরকারটা পাল্টায় না। আমাদের অনেকের ধারণা থাকে না, সরকার একটা পার্মানেন্ট স্ট্রাকচার। মন্ত্রীরা মাথার উপর বসে নৈবেদ্যের কলার মতো, তাদের কাজ হচ্ছে নীতি নির্ধারণ করা। কোনো মন্ত্রী বসে চুরি করবো এই নীতি নির্ধারণ করে, কোনো মন্ত্রী বসে দেশ ভাগ করবো এই নীতি নির্ধারণ করে, এছাড়া তো কিছু করছে না এরা। তাহলে এই কাঠামোর বিরুদ্ধেই আজকে সুপ্রিম কোর্টে রায় হয়ে গেছে চূড়ান্ত, ডিএ দিতে হবে। কেন দিতে হবে? সেখান থেকে পালাবার পথ নেই। দেরি করতে পারো, কিছুদিন দেরি করবে, কিন্তু পালাবার পথ নেই, ডিএ ওদের দিতেই হবে। আসলে এই সমস্ত নেতা যারা পরে মন্ত্রী হন, তারা ভোটের আগে তো মানুষকে অনেক সাজানো মিথ্যে কথা বলেন, আর আমরাও এত বোকা, আমরা ওই সাজানো মিথ্যে কথাগুলো বিশ্বাস করিনি, যার ফলে প্রবঞ্চনাটা বেশি মনে হয়। ভোটের আগে বলেছিলেন আমি এলেই সঙ্গে সঙ্গে সব প্রমাণ হয়ে যাবে, বসুন, তার 3 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে, আর আমরাও লাল করে গিয়ে ওই কথা বিশ্বাস করে ভোট দিয়েছি। সেই সমস্ত সরকারি কর্মচারী যারা মনে করেছিলেন যে বিজেপি ক্ষমতা এলে পরে আমাদের হাতে স্বর্গ চলে আসবে, তারা এখন দেখছেন কী পরিস্থিতিতে আছেন। তৃণমূল থাকাতে যা ছিল এখন তাই আছে, আরও খারাপ। 100% ডিএ দেওয়ার কথা যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন, সেখানে আজকে রাজ্য সরকার যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সেখানে 85% অর্থাৎ 15% কমিয়ে দেওয়ার কথা বলেছেন, এবং সেটা আবার লাস্ট যে কিস্তি দেওয়া হবে সেটা হচ্ছে 2028-এ। তো এখানে একটা প্রশ্ন থাকছে, যারা ধাপ্পা বাজারে, ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় এসেছে ধাপ্পা দিয়ে। একটা প্রতিশ্রুতি কোনো নির্বাচনের আগে যা ওরা করেছে, পালন করেছে, এটা দেখা পারেনি। কিন্তু আমরা বোকা। প্রজাতন্ত্রে আমাদের যে প্রজাতান্ত্রিক অধিকার, সেটা প্রয়োগ করার আগে আমরা তো বুদ্ধিবৃত্তি প্রয়োগ করি না। আমরা প্রয়োগ করি আমি দিলে পরেই দিই, কালকে দাদা আমায় কিছু দেয়। এই যে সাংঘাতিক ক্ষতি কারক মানসিকতা, তার ফল ভুগতে হচ্ছে আমাদের। কিন্তু শেষ পর্যন্ত যেটা ব্যাপার, যে 15ই মের মধ্যে তো বলা হয়েছিল যে, সে বললাম তো, ওরা কিছু দেরি করতে পারে। হ্যাঁ, মানে কি সময় চাইছি, দাও আমাকে দিতে হবে, একটু দেরি হবে। আর সুপ্রিম কোর্ট সাধারণত সময় দেয় কিছুদিন, আর কিছু না। যারা ডিএ পাওয়ার কথা সেই সমস্ত পেনশনভোগী মানুষজন, তারা অনেকেই 80 ঊর্ধ্ব, 50-70 ঊর্ধ্ব। চায় তো মানুষ মরে যায়, না খেতে পারে মানুষ মরে গেলে কি যায় আসে? এই কৃষি আইন যে করেছিল, সেই আইনটা তো উদ্দেশ্য মানুষ মরে গেল, সুবিধে হলো ওদের। ওদের তো মনে প্রাণে ইচ্ছে হচ্ছে দেশের কিছু মানুষ মরে যায়, গরিব মানুষ, এই হকার তুলে দিচ্ছে, বস্তিবাসী তুলে দিচ্ছে, উদ্দেশ্যটা কি? যাক কিছু মরে গেল, আমার দায়িত্ব কমে গেল। এই শাসকের তো এইটাই উদ্দেশ্য, এছাড়া কোনো উদ্দেশ্য নেই। আপনার যদি বস্তির ঘর ভেঙে দেয়, আপনি আকাশের তলায় বসে থাকবেন ছেলে মেয়ে নিয়ে। আপনি যেখানে 30 বছর বাঁচতেন, সেখানে আপনি 10 বছর বাঁচবেন। আপনার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাবার সুযোগ নেই, সে রাস্তায় রাস্তায় ভিক্ষে করবে। সরকার বলে ভিক্ষে করছে, আমার দায়িত্ব কমে গেল। একটা কাজও কি করছে সরকার যার দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে? সাংবিধানিক দায়িত্ব? আমার মতে না। তাহলে ডিএ মামলার পরবর্তী দিন কিছু ধার্য যখন, হ্যাঁ নিশ্চয়ই, এটা সুপ্রিম কোর্টের
সুবিধা অসুবিধা আছে, বিচারপতিরা তো একটা মামলা শোনেন না। যখন মামলা আসবে তখন আমি আমার যা বলার বলবো আদালতে। আপনি কি যাচ্ছেন দিল্লি? হ্যাঁ, যেতে তো হবে, এই কর্মচারীদের আমি অকুল পাতারে ফেলে দিতে পারি না, যখন শুনানি হবে যাব। আর একটা লাস্ট প্রশ্ন করব, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে 21শে জুলাই পালিত হলো। এই 21শে জুলাই আগে যেভাবে পালিত হয়েছে, মানে বিগত বছরগুলোতে যেভাবে পালিত হয়েছে, এবারে একেবারেই অন্যরকম। 3 জায়গায় 21শে জুলাই পালিত হলো, এবং 21শে জুলাই যেটা সব থেকে দৃষ্টান্তমূলকভাবে আমরা দেখলাম যে শহীদ তর্পণের পরিবর্তে হলো রাজনৈতিক প্রতিহিংসা এবং কাদা ছোড়াছুড়ি মঞ্চ থেকে। সেটা ঋতব্রত তৃণমূল এবং মমতা তৃণমূল বা কালীঘাট তৃণমূল, যাই বলুন না কেন, শহীদদের কথা এলো না একেবারেও। তো এই পরিপ্রেক্ষিতে আপনার কি মনে হয়, মানে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ আগামী দিনে কি হতে চলেছে? তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিল আরএসএস, ওদের ভবিষ্যৎ আরএসএস ঠিক করবে। ইতিমধ্যে দেখছেন না যে আরএসএস নেতাদের গলা থেকে আতঙ্ক বেরিয়ে পড়ছে, যে এই বামপন্থীরা চলে আসছে, বামপন্থীরা চলে আসছে। বিকাশ আবল তাবল বলছে, আরএসএস নেতাদের কথা শুনবেন। সেই জন্যে ওদের কিছুদিন তৃণমূলকে বাঁচিয়ে রাখতে হবে, কিছুদিন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একাংশ তো ঋতব্রত তৃণমূলে চলে গেছে। সবাই চলে যাবে, সবাই চলে যাবে। মন্দিরে কেউ ঘুম থেকে উঠে চলে যায়, গিয়ে পুজো করে সাত বসে থাকে, আর কেউ একটু স্নান টান করে খেয়ে দিয়ে সেজে গুজে স্নো পাউডার মেখে যায়। সবাই যাবে। কুণাল ঘোষকে গতকাল দেখলাম বিধানসভায় মার্শাল দিয়ে বার করে দেওয়া হলো। তা সেটা অসাংবিধানিক অসংসদীয় আচরণ হচ্ছে। আমরা সংসদটাকে একেবারে ছেলে খেলার পর্যায়ে নিয়ে যাচ্ছি, এবং ধীরে ধীরে আমাদের সেই মার্ক্সবাদী নেতাদের যে কথা, যে সংসদ একটা শুয়োরের খোয়া, সেটা এরাই প্রমাণ করে দিচ্ছে, আমাদের প্রমাণ করতে হচ্ছে না। মানুষ ধীরে ধীরে দেখবেন, মোহগ্রস্ত ছিল মানুষ, মোহভঙ্গ হবে। মানুষ তো নতুন যুগের নতুনভাবে সূচনা করবেন। শেষ যেটা প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর রক্ষা কবচ দেওয়া যাবে না, এমনটা জানিয়ে দিয়েছে কোর্ট। এগুলো না আলোচনা করবেন না, সময় নষ্ট করবেন। এগুলো কোনো ইস্যু নাকি? একজন অপরাধী সে তদন্তে সাহায্য করবে কি করবে না, সেটা নিয়ে খুব বেশি আলোচনা করতে হবে? তাতে অপরাধ যারা করে তাদের গুরুত্ব দেওয়া হয়, দেবেন না সেটা।